স্বাগত সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো একজন ক্যাশ ডেস্ক এজেন্টের সম্পূর্ণ অপারেশনাল লাইফ সাইকেল নিয়ে। একেবারে বেসিক সেটআপ থেকে শুরু করে কিভাবে একটা আস্ত নেটওয়ার্ক দাঁড় করানো যায় তার পুরো ব্লুপ্রিন্ট আজ আমরা ভেঙে ভেঙে দেখব। যারা এই ফিল্ডে আছেন তাদের জন্য এই গাইডটা আক্ষরিক অর্থেই দারুণ কার্যকরী হতে যাচ্ছে। আজকের এই আলোচনা মূলত 5টি নির্দিষ্ট ধাপে এগোবে। 1. প্রাথমিক নিরাপত্তা। 2. ব্যালেন্স আর লিমিটের মেকানিজম। 3. জয়ের টাকা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া। 4. B2B CRM সিস্টেম দিয়ে গ্রাহক ধরে রাখা। এবং সবশেষে 5 নম্বর ধাপে থাকছে ব্যবসা সম্প্রসারণ বা স্কেলিংয়ের দারুণ সব কৌশল। তো চলুন ঢুকে পড়া যাক প্রথম ধাপে, স্টার্ট এবং বেসিক সিকিউরিটি বা প্রাথমিক নিরাপত্তা। কোনো প্লেয়ার ডেস্কে আসার অনেক আগেই কিন্তু কিছু কাজ নিখুঁতভাবে সেরে রাখতে হয়, বিশেষ করে প্রাথমিক ডিপোজিটের ক্ষেত্রে। প্রি পেমেন্ট ইউজেস সিলেক্ট করার পর সঠিক ফান্ড ট্রান্সফার করার জন্য সময় পাওয়া যাবে ঠিক 10 মিনিট। হ্যাঁ, ঘড়ির কাঁটা ধরে 10 মিনিট। আর এর সাথে ব্যাংক থেকে পাওয়া অফিসিয়াল রসিদ অ্যাটাচ করাটা কিন্তু একেবারে মাস্ট, তা না হলে পুরো প্রসেসটাই বাতিল হয়ে যাবে। এবার আসি সিকিউরিটির কথায়। এই জায়গাটিতে আসলে কোনো ছাড় দেয়া চলবে না। মূল স্ক্রিন থেকে রেডি অ্যাপটা একদম লুকিয়ে রাখতে হবে। ক্যাশ ডেস্ক আর অ্যাপের জন্য ব্যবহার করতে হবে সম্পূর্ণ আলাদা দুটো ডিভাইস। পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবে না, আর পুরানো পেমেন্ট ডিটেলস দ্বিতীয়বার ব্যবহার করা একদমই না। এই প্রোটোকলগুলো সবার জন্যই একটা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট নিশ্চিত করে। আর একটা ব্যাপার, এই সিস্টেমে অলস বসে থাকার কিন্তু কোনো সুযোগ নেই। টানা 7 দিন কোনো অপারেশন না চললে ডেস্কটি সাইট থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। আর 14 দিন নিষ্ক্রিয় থাকলে একদম পার্মানেন্ট ব্লক। তাই দৃশ্যমান থাকতে হলে কাজের মোমেন্টাম ধরে রাখাটা খুবই জরুরি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে, ব্যালেন্স আর লিমিট আসলে কিভাবে কাজ করে। যে কোনো এজেন্টের জন্য এই ফিনান্সিয়াল মেকানিজমটা বোঝার সবচেয়ে বেশি দরকার। খুব সহজ একটা ক্যাশ রেজিস্টারের উদাহরণ দিই। ব্যালেন্স হলো ড্রয়ারে থাকা সেই ফিজিক্যাল ক্যাশ যা প্লেয়ারদের কাছ থেকে সরাসরি পাওয়া যাচ্ছে। আর লিমিট হলো মূলত সেই ডিজিটাল পারমিশন যেটা দিয়ে প্লেয়ারদের অ্যাকাউন্টে টাকা টপ আপ করে দেওয়া হয়। চলুন ছোট্ট একটা হিসাব কষে দেখি। ধরুন 100 লিমিট নিয়ে কাজ শুরু হলো, ব্যালেন্স তখন 0। প্রথম প্লেয়ার যখন 50 ডিপোজিট করল, লিমিট কমে হলো 50, কিন্তু ড্রয়ারে ব্যালেন্স বেড়ে হলো 50। এরপর দ্বিতীয় প্লেয়ার আরও 50 দিলে লিমিট হয়ে গেল 0, কিন্তু ক্যাশ ব্যালেন্স সেটা হয়ে গেল 100। এবার প্রথম প্লেয়ার যদি 70 টাকা জেতে এবং সেটা তুলে নেয়, তখন ব্যালেন্স কমে গিয়ে দাঁড়াবে 30-এ, আর লিমিট আবার বেড়ে হয়ে যাবে 70। এভাবে ডিপোজিট নিলে লিমিট কমে, কিন্তু জিতের টাকা দেওয়ার জন্য ক্যাশ ব্যালেন্স বাড়তে থাকে। তো এই জিতের টাকা দেওয়ার কথায় যখন আসলই, চলুন আমাদের তৃতীয় ধাপে যাই, জয়ের টাকা প্রদান করার প্রক্রিয়া। এখানে খুব কমন একটা প্রশ্ন আসে, খেলোয়াড়রা যখন জেতে তখন সেই টাকাটা গাণিতিকভাবে বিভিন্ন পেমেন্ট মেথডের মধ্যে আসলে কিভাবে ভাগ করা হয়। এর উত্তরটা লুকিয়ে আছে একটা অটোমেটেড সিস্টেমে। সিস্টেমটা পে আউট রেশিও বা অনুপাতকে সমানুপাতিক হারে একদম লক করে রাখে। মানে হলো একজন খেলোয়াড়কে ঠিক সেই মাধ্যমগুলোতেই এবং সেই একই অনুপাতে জিতের টাকা তুলতে হবে যেভাবে তিনি শুরুতে ডিপোজিট করেছিলেন। ধরুন কেউ দুটো আলাদা ডেস্কে 90% আর 10% অনুপাতে ডিপোজিট করলেন। টাকা তোলার সময়ও ঠিক এই 90 আর 10-এর অনুপাতটাই ফলো করতে হবে। অ্যান্টি ফ্রড মেকানিজম হিসেবে এটা দারুণ কাজ করে। আচ্ছা, যদি এমন হয় যে জিতের অঙ্ক ক্যাশ ডেস্কের বর্তমান ব্যালেন্সকেও ছাড়িয়ে গেছে, চিন্তার কিছু নেই। এক্ষেত্রে ঠান্ডা মাথায় প্লেয়ারের সাথে কিস্তিতে বা ইনস্টলমেন্টে পেমেন্ট করার ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। পাশাপাশি বিকল্প ক্যাশ ডেস্ক ব্যবহার করা যেতে পারে। আর সবচেয়ে ভালো হয় ড্রয়ারে দ্রুত নতুন ব্যালেন্স আনার জন্য বেশি নতুন ডিপোজিট প্রসেস করার দিকে ফোকাস করা। ঠিক এই জায়গাতেই কাজে আসে আমাদের চতুর্থ ধাপ, B2B CRM সিস্টেমের মাধ্যমে রিটেনশন বা গ্রাহক ধরে রাখা। পুরনো বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোকে আবার অ্যাক্টিভ করার জন্য যোগাযোগ তো করতেই হবে। আর এই প্ল্যাটফর্মটা যোগাযোগের জন্য একটা 100% সুরক্ষিত পরিবেশ দেয়। B2B CRM সিস্টেমের মাধ্যমে কল করলে সেটা একটা কর্পোরেট প্ল্যাটফর্ম হয়ে রাউট হয়। ফলে কল করার সময় কোনোভাবেই এজেন্টের ব্যক্তিগত নম্বর প্লেয়ারের কাছে উন্মুক্ত হয় না। প্রাইভেসি একদম নিশ্চিত। আর কথা বলার স্টাইলটা কেমন হবে? খুবই প্রফেশনাল। যেমন ধরুন, বিনা কমিশনে দ্রুত ব্যালেন্স টপ আপ করতে 1x ক্যাশে আপনার ব্যক্তিগত ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। ঠিক এই ধরনের গোছানো আর স্ট্রাকচার্ড মেসেজ দ্বিধাগ্রস্ত প্লেয়ারদের মনে সাথে সাথেই একটা আস্থার জায়গা তৈরি করে দেয়। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে, পঞ্চম ধাপ, স্কেলিং এবং পার্টনারশিপ টুলস। ব্যবসাটা কিভাবে শুধু একটা লোকেশনে আটকে না রেখে বড় করা যায়, চলুন দেখে নিই। 8%। হ্যাঁ, ঠিকই শুনেছেন।
প্লেয়ারদের টপ আপের উপরেই ৮% কমিশন কিন্তু একটা বিশাল ব্যাপার। আর এই কমিশনটাই মূলত ব্যবসার সম্প্রসারণ বা নতুন নতুন শাখা খোলার পেছনে সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ড্রাইভ হিসেবে কাজ করে। তবে এখানে ছোট্ট একটা টুইস্ট আছে। যখন মাত্র একটা ডেস্ক থাকে তখন অটোমেটিক টপ আপ সুবিধা বেশ আরামে এনজয় করা যায়, কিন্তু যেই মাত্র একাধিক শাখা খোলা হবে অটোমেটিক টপ আপ পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। তখন বিভিন্ন শাখার ফান্ড ম্যানুয়ালি পরিচালনা করার জন্য অ্যাডমিন প্যানেল ব্যবহারে একদম দক্ষ হতে হবে। নতুন একটা শাখা অনুমোদন করিয়ে চালু করার জন্য ম্যানেজারকে বেশ কিছু স্পেসিফিক ডিটেলস দিতে হয়, যেমন শহরের নাম, ডেস্কের একদম সঠিক নাম, জিপিএস কোঅর্ডিনেট, ক্যাশিয়ারের পুরো আইনি নাম এবং তার পাসপোর্টের ছবি। ব্যাস, এই ডকুমেন্টগুলো ঠিকঠাক জমা দিলেই কাজ শুরু। শুধু অফলাইনেই কেন, অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল জগতেও কিন্তু স্কেলিং করার দারুণ সুযোগ রয়েছে। এর জন্য পার্টনার সাইটে রেজিস্টার করে একটা অ্যাফিলিয়েট আইডি বা এফআইডি নিতে হয়। এরপর নিজেদের প্রোমো কোড জেনারেট করে অনলাইনে প্লেয়ারদের যুক্ত করার মাধ্যমে তাদের অ্যাক্টিভিটি থেকে আজীবন বোনাস আয় করা সম্ভব। এই শক্তিশালী টুলস আর গাইডলাইনগুলো তো আমাদের হাতে চলেই এলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ব্লুপ্রিন্ট কাজে লাগিয়ে আগামীতে ঠিক কতগুলো ক্যাশ ডেস্ক নিয়ে পরবর্তী বিশাল নেটওয়ার্কটি তৈরি হতে যাচ্ছে? এই উদ্দীপনামূলক চিন্তাটাই হয়তো আগামী দিনের বড় কোনো সাফল্যের চাবিকাঠি হতে পারে। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।